Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy YouTube প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। দেখো বন্ধুরা, চলে এসেছি আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। দেখো, পরিবেশ ও প্যাডাগজি থেকে আজকের একটি গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। দেখো, প্রাইমারি টেট 2024-কে লক্ষ্য রেখে এবং দেখো সিটেট 2024-এর ডিসেম্বরে যে পরীক্ষা হতে চলেছে 15 তারিখে, সেই পরীক্ষাকে লক্ষ্য রেখে চেষ্টা করছি আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য কিন্তু প্র্যাকটিস সেট দিয়ে যাওয়ার। ওকে, তো বন্ধুরা দেখো, আজকের একটি গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট নিয়ে হাজির হয়েছি। দেখো, প্র্যাকটিস সেট নম্বর রয়েছে আজকের 15। ওকে, 15 নম্বর প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তো এর আগে অবশ্যই করে 14 নম্বর পর্যন্ত প্র্যাকটিস সেট দেওয়া হয়েছে, তোমরা আমার চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা দেখো, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ দেখো সিটেট 2012 জানুয়ারি যে সকল প্রশ্নগুলো হয়েছিল সেই সকল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই করে তোমাদের কাছে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো এবং স্কিপ না করে তোমরা অবশ্যই করে দেখতে থাকো এবং কমেন্টে জানাও প্রশ্নগুলো কেমন ছিল। ওকে, তো বন্ধুরা অবশ্যই তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, না হলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমরা অবশ্যই করে মিস করে যেতে পারো। এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে প্রেস করে রাখো, যাতে আমার ভিডিওগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে কিন্তু তাড়াতাড়ি চটপট করে পৌঁছে যায়। অবশ্যই করে যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি, অবশ্যই প্রত্যেকে তোমরা একটু সুন্দর হাত দিয়ে একটু লাইক করে দাও, কারণ দেখো তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ভিডিওগুলো তৈরি করছি। ওকে, তো তোমাদের একটা একটা লাইক কিন্তু আমাদেরকে অনেক অনুপ্রেরণা যোগায়, তাই তোমাদেরকে বলছি অবশ্যই তোমরা একটা প্রত্যেকে একটু লাইক করে যাও। সুন্দর হাত দিয়ে লাইক করতে কিন্তু খুবই কষ্ট হবে না। তো বন্ধুরা অবশ্যই তোমরা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কমেন্টে জানাও আজকের প্রশ্নগুলি কেমন রয়েছে। ওকে, আর কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে দেখে নেবো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে। আজকের গুরুত্বপূর্ণ কিন্তু 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। 30টি প্রশ্ন রয়েছে সিটেট 2012 যে সকল প্রশ্নগুলি হয়েছিল সেই সকল প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। তাই প্রত্যেকে বলছি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখে নেব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কি কি রয়েছে। দেখো 61 নম্বর প্রশ্ন, অর্থাৎ প্রথম প্রশ্ন কি বলেছে, পঞ্চম শ্রেণীর সমীর সময় মতো ইভিএস শিক্ষকের কাছে তারা অ্যাসাইনমেন্ট জমা দেয় না, সেরা সংশোধনমূলক পরিমাপ হতে পারে। তাহলে সেরা সংশোধনমূলক পরিমাপ কি হতে পারে? দেখো, এটি অধ্যক্ষের নজরে আনুন, তাকে গেম ক্লাসে যেতে বাধা দিন, অনিয়মের কারণ খুঁজে বের করুন এবং পরামর্শ দিন, তার অনিয়ম সম্পর্কে পিতামাতার কাছে একটি নোট লিখুন। দেখো, পিতামাতার কাছে নোট লিখলে তো কোনোভাবে হবে না। আর একটা কি, অর্ধকের নজরেও আনবো না, আর গেম ক্লাসে যেতে তাদেরকে বাধা দেবো না। কি করতে হবে না, অনিয়মের কারণ খুঁজে বের করতে হবে এবং তাকে পরামর্শ দিতে হবে। তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল কি 3-এরটা। ওকে, চলো নেক্সট। দেখো 62 নম্বর প্রশ্নে কি বলেছে, বিভিন্ন খাবারের জিনিসগুলিকে কিছু সময়ের জন্য কিভাবে তাজা রাখা যায় তা শেখানোর সময় রাধা তার ক্লাসে নিম্নলিখিত কৌশলগুলি গণনা করছিলেন। দেখো, 4টে অপশন কি বলেছে, এটি একটি পাত্রে রাখুন, বাটিটি একটি খোলা পাত্রে ঠান্ডা জলে রাখুন, এটি একটি ভেজা কাপড় মুড়িয়ে রাখুন, খোলা রোদে ছড়িয়ে দিন, ছোট ছোট টুকরো করে কেটে রাখুন। এবারে দেখো, কোনো জিনিসকে বিশেষ করে তাজা রাখতে গেলে কোনো খাবারকে, সেটাকে তাকে কিন্তু আর্দ্রতা মুক্ত করতে হয়। আর্দ্রতা মুক্ত করতে গেলে কি করতে হবে, তাকে কিন্তু খোলা রোদে ছড়িয়ে রাখতে হবে কিছুক্ষণের সময়ের জন্য। তাহলে এখানে হচ্ছে সঠিক উত্তর 3-এরটা। ওকে, চলো নেক্সট। দেখো 63 নম্বর প্রশ্ন কি বলেছে, পঞ্চম শ্রেণীর ছাত্রদের ঘর্ষণ বিষয়টি শেখানোর সময় একজন শিক্ষক অনেকগুলি উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছিলেন, যে ঘর্ষণ আমাদের জন্য অনেক উপায়ে কার্যকর হয়। নিম্নলিখিত উদাহরণগুলির মধ্যে কোনটি তার দ্বারা উদ্ধৃত হয়েছিল? তাহলে ভুলভাবে উদ্ধৃত হয়েছিল। দেখো কোন অপশনটা, দেখো কলমের ডগা এবং কাগজের মধ্যে ঘর্ষণের কারণে আমরা লিখতে পারি, আমাদের জুতো এবং মাটির মধ্যে ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারি, উলম্বভাবে উপরের দিকে নিক্ষিপ্ত একটি বস্তু ঘর্ষণের কারণে আমাদের সবসময় আমাদের কাছে ফিরে আসে, বেগ প্রয়োগে একটি যানবাহন ঘষে। ওকে, এবার দেখো কলমের ডগা এবং কাগজের মধ্যে ঘর্ষণের কারণে আমরা লিখতে পারি, এটা কিন্তু অবশ্যই ঠিক। তারপরে দেখো জুতো এবং মাটির ঘর্ষণের কারণে আমরা হাঁটতে পারছি, আর ব্রেক প্রয়োগে অবশ্যই যানবাহন ঘষে ঘষে যায়, এটাও সঠিক। কিন্তু উলম্বভাবে উপরের দিকে কোনো কিছু নিক্ষিপ্ত করলে সেটা আমরা জানি যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে কিন্তু ফিরে আসে। তাহলে এখানে কিন্তু 3-এরটা সঠিক নয়। ওকে, চলো নেক্সট। 64 নম্বর প্রশ্ন কি বলেছে, জল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার সময় জ্যোতি দেখলেন যে একটি খালি স্টিলের বাটি ভেসে যায়, কিন্তু একটি ছোট লোহার পেরেক জলে ডুবে যায়। এটি এই সত্য দ্বারা ব্যাখ্যা করা যেতে পারে যে, দেখো 4টে অপশনের মধ্যে কোনটা দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে? দেখো, লোহা জলের চেয়ে হালকা এবং ইস্পাত জলের চেয়ে ভারী। দেখো, লোহা জলের চেয়ে কখনো হালকা নয় বা ইস্পাত জলের চেয়ে ভারী, এটা তো কোনোভাবেই নয়। তাহলে এটাকে এলিমিনেট করে দিলাম। দেখো, একটি স্টিলের বাটিতে বল তার ওজনের চেয়ে বেশি, যেখানে একটি লোহার পেরেকের ওপর তার বল ওজনের চেয়ে
কম। ওকে, এটা কম হবে। তারপরে দেখো একটি লোহার পেরেকের উপর বল তার ওজনের চেয়ে বেশি, যেখানে স্টিলের বাটিতে বল তার ওজনের চেয়ে কম। আরেকটা দেখো লোহা জলের চেয়ে ভারী, ইস্পাত জলের চেয়ে হালকা। দেখো লোহা জলের চেয়ে ভারী হালকা, এটা তো কোনো রকমের নয়। তাহলে পড়ে থাকলে দুটো অপশন দেখো, একটি স্টিলের বাটিতে তার বল বাটিতে বল তার ওজনের চেয়ে বেশি, অর্থাৎ যা স্টিলের বাটিতে যা হয় তার যে বলটা, মানে সে যা বল প্রয়োগ করে কিন্তু তার ওজনের চেয়ে সেই বলটা বেশি হয়। আর লোহা পেরেকের উপরে তার বলটা কি হয়, ওজনের চেয়ে কম হয়। এই কারণে কিন্তু বলটা কম হওয়ার জন্য কিন্তু লোহার পেরেকটা ডুবে যায়, আর বাটি যে তার যে বলটা ওজনের চেয়ে বেশি হওয়ার জন্য সেটা কিন্তু ভেসে যায়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল কি, অবশ্যই করে দেখো 2-এরটা। ওকে, চলো নেক্সট। তারপরে দেখো 65 নম্বর প্রশ্নে কি বলেছে, বায়ু দূষণ বিষয় শেখানোর জন্য 4টি ভিন্ন বিজ্ঞান শিক্ষক দ্বারা অনুসরণ করা নিম্নলিখিত 4টি শিক্ষাদান পদ্ধতির মধ্যে কোন সবচেয়ে উপযোগী, অর্থাৎ কোনটি সবচেয়ে উপযোগী। এবার দেখো 4টে অপশন কি বলেছে, বিষয় শেষ করার পরে অনুশীলনের সমস্ত প্রশ্নের উত্তর লিখিত করা, বায়ু দূষণের উপর একটি ডকুমেন্টারি ফিল্ম দেখানো, যেখানে শিক্ষার্থীর কাছে একটা ফিল্ম দেখাতে হবে, শিক্ষার্থীদেরকে দীপাবলির আগে ও পরে বাতাসের নমুনা করতে বলুন এবং তাদের গুণমান অধ্যয়ন করুন এবং ফলাফল সারণী করুন, শিক্ষার্থীদের পাঠ্য বই থেকে বিষয়টি জোরে জোরে পড়তে বলা এবং ধারণা ও পরিবেশের অর্থ ব্যাখ্যা করা। দেখো সব থেকে যেটা গুরুত্বপূর্ণ পদ্ধতি যেটা হয় সেটা কি হচ্ছে না, দেখা এবং শোনা, অর্থাৎ দেখা এবং শোনার মধ্যে দিয়ে কিন্তু শিক্ষার্থী সব থেকে ভালোভাবে কিন্তু সে বিষয়টা অধ্যয়ন করতে পারে। তাহলে এখানে বলছে একটি ডকুমেন্টারি ফিল্ম দেখানো কিন্তু অবশ্যই একটা বায়ু দূষণ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো 2-এরটা। ওকে, চলো নেক্সট। দেখো 66 নম্বর প্রশ্নে কি বলেছে, একজন শিক্ষক একটি চাপযুক্ত শিশুকে শনাক্ত করতে পারেন যখন শিশু নিম্নলিখিত আচরণ দেখায়। তাহলে একজন শিক্ষক একটি চাপযুক্ত শিশুকে শনাক্ত করতে পারেন যখন শিশু নিম্নলিখিত আচরণ দেখায়। কি আচরণ দেখাচ্ছে দেখো, আক্রমণাত্মক আচরণ, পড়াশোনার প্রতি পূর্ণ একাগ্রতা, অত্যাধিক কথা বলা, অতি সক্রিয়তা। দেখো চাপযুক্ত যখন সে থাকবে তখন কিন্তু সে সবসময় একটা আক্রমণাত্মক, অর্থাৎ সে কিছু বলে রেগে যাবে, মারতে আসবে, এরকম কিন্তু একটা কিন্তু আচরণ অবশ্যই করে সে করে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর কি হচ্ছে দেখো, আক্রমণাত্মক আচরণ। চলো নেক্সট। 67 নম্বর প্রশ্নে কি বলেছে, পর্যায়ক্রমিক অভিভাবক শিক্ষক মিথস্ক্রিয়ার প্রধান উদ্দেশ্য হলো। তাহলে পর্যায়ক্রমিক অভিভাবক এবং শিক্ষকের যে মিথস্ক্রিয়া, এর প্রধান উদ্দেশ্য কি হচ্ছে দেখো, বিদ্যালয়ের চলমান ঘটনা সম্পর্কে তথ্য শেয়ার করা, শক্তি বৃদ্ধি, উন্নতির জন্য শিশুর শক্তি দুর্বলতাগুলি নিয়ে আলোচনা করুন, একে অপরের সাথে একটি সামাজিক সম্পর্ক গড়ে তুলুন, একে অপরের ত্রুটিগুলি তুলে ধরুন। দেখো একে অপরের ত্রুটিগুলি তো কখনোই তুলে ধরবে না, এটা যেহেতু অভিভাবক এবং শিক্ষকের মধ্যে মিথস্ক্রিয়া হচ্ছে, মানে তার শিশুর কিন্তু তার উন্নতির জন্য এবং তার কোথায় খামতি রয়েছে সেই বিষয়গুলি নিয়ে কিন্তু আলোচনা হবে। তাহলে এখানে সঠিক কি হচ্ছে দেখো 2-এরটা। দেখো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার যেটা হচ্ছে কি শক্তি বৃদ্ধি, অর্থাৎ শিশুদের পড়াশোনার শক্তি বৃদ্ধি করতে হবে, উন্নতির জন্য শিশুদের শক্তি বৃদ্ধি করতে হবে এবং দুর্বলতা গুলো নিয়ে কিন্তু আলোচনা করতে হবে। ওকে, চলো নেক্সট। দেখো 68 নম্বর প্রশ্ন কি বলেছে, সমস্ত বড় শহরগুলি সমস্যার সম্মুখীন হচ্ছে, রাস্তার প্রচুর যানবাহনের ফলে পরিবেশ দূষণ, শহরের একজন ব্যক্তি পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারে এমন সর্বোত্তম উপায়। দেখো কোন উপায়ের মধ্যে দিয়ে একজন ব্যক্তি কিন্তু পরিবেশ সুরক্ষায় অবদান রাখতে পারে। দেখো 4টে অপশন কি দিয়েছে, পরিবেশগত নিরাপদ সীমার মধ্যে ব্যক্তিগত গাড়ির ইঞ্জিন নিয়মিত করা, পরীক্ষা করা, তারপর বলেছে ভ্রমণের জন্য একটি পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করা, বাড়ির বাইরে ঘন ঘন ভ্রমণে এড়ানো, তারপর স্কুটার গাড়ির মতো ব্যক্তিগত যানবাহন না রাখা। দেখো স্কুটার এবং গাড়ির মতো ব্যক্তিগত যানবাহন না রাখা, এইভাবে কিন্তু কোন রকম কিছু করা যায় না, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দিলাম। আরেকটা দেখো বাড়ির বাইরে ঘন ঘন ভ্রমণে এড়ানো, অর্থাৎ বাড়ির বাইরে আমরা ভ্রমণে যাব না, বাড়ির মধ্যে থাকবো, এটা তো কোনো করা যায় না, আমাদের কি বিভিন্ন কাজের মধ্যে দিয়ে কিন্তু যেতে হয়। ওকে, আর দুটো যেটা বলেছে দেখো, একটা হচ্ছে গাড়ির ইঞ্জিন নিয়মিত পরীক্ষা করা, আর একটা হচ্ছে ভ্রমণের জন্য একটি পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করা। অবশ্যই দেখো একটা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম একটা সিস্টেম তৈরি করতে এমন যে যদি আমি কাছে যাই সেখানে কিন্তু আমি গাড়ি নিয়ে যাব না, আমি পায়ে হেঁটে যাব, এবং
যদি আমি দূরে কোথাও যাই তাহলে সেভাবে আমি গাড়ি নিয়ে যাব, যেখানে গাড়ি নিয়ে যাওয়া সম্ভব সেখানে আমি গাড়ি খুবই দরকার সেখানে গাড়ি নিয়ে যাব, তাছাড়া কিন্তু আমরা গাড়ি নিয়ে যাব না। ওকে, এবং গাড়িগুলো অবশ্যই নিয়মিত পরীক্ষা করতে হবে, ঠিক আছে। তো এখানে সঠিক উত্তর কি হবে, অবশ্যই ভ্রমণের জন্য কিন্তু একটা পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেম ব্যবহার করতে হবে, যেখানে কিন্তু সমস্ত পাবলিকরা তারা কি করবে, তারা তাদের নির্দিষ্ট একটি নিয়মের মধ্যে চলবে এবং গাড়ি যত বাড়বে তারা কিন্তু কম ব্যবহার করবে, আর সেই সিস্টেমটা পাবলিকরা যে ট্রান্সপোর্টটা গঠন হবে তার সেখান থেকে কিন্তু সিস্টেমটা বেঁধে দেওয়া হবে। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল 2-এরটা। চলো নেক্সট দেখো 69 নম্বর প্রশ্ন কি বলেছে, এয়ার হল বিষয়ের উপর পাঠদানের সময় সর্বত্র একজন শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করেন। ক হচ্ছে মাটিতে কি বাতাস আছে, খ পানির বা জলের ভেতরে কি বাতাস আছে, আমাদের শরীরে কি বাতাস আছে, আর একটা আমাদের হাড়ের ভেতরে কি বাতাস আছে। দেখো এই প্রশ্নগুলো সে জিজ্ঞাসা করেছিল। এবার শিক্ষক নিজের কোন দক্ষতা শিক্ষার্থীদের মধ্যে বিকাশের চেষ্টা করছে, দেখো শ্রেণীবিন্যাস দক্ষতা, চিন্তা করার দক্ষতা, আবেগ দক্ষতা আর পর্যবেক্ষণ দক্ষতা। দেখো এগুলো যখন জিজ্ঞাসা করছে তখন পর্যবেক্ষণের কোনো বিষয় আসছে না, তাহলে আমরা পর্যবেক্ষণটাকে কেটে দেবো, আবেগগত দক্ষতাও হবে না। আর একটা দেখো শ্রেণীবিন্যাস আর একটা চিন্তা করা। দেখো যখন একজন শিক্ষক মাটিতে কি বাতাস আছে, জলের ভিতরে বা পানির ভিতরে কি বাতাস আছে, আমাদের শরীরের বাতাস আছে, হাড়ের মধ্যে কি বাতাস আছে, এই যে বিষয়গুলো তখন কিন্তু শিক্ষার্থী সে চিন্তা করবে, অর্থাৎ এখানে কিন্তু তার চিন্তার দক্ষতা কিন্তু এখানে বিকাশ করার চেষ্টা করেছেন ওকে শিক্ষক। চলো নেক্সট দেখো 70 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোনটি একটি ভালো রান্নার অভ্যাস। দেখো একটা ভালো রান্নার অভ্যাস কোনটি, সবজি ভালো করে ধুয়ে তারপর কাটা, সবজি কেটে প্রবাহিত পানিতে ধুয়ে ফেলুন, কাটা ও রান্না করার আগে কিছুক্ষণ সবজি রোদে রাখা, ব্যাকটেরিয়া মারার জন্য সবজি ডিপ ফ্রাই করে রান্না করা। দেখো ডিপ ফ্রাই করে কখনো রান্না করব না, সবথেকে গুরুত্বপূর্ণ যেটা কি হবে, অবশ্যই সবজিকে ভালো করে কিন্তু প্রথমে ধুয়ে নিতে হবে, তারপরে কাটতে হবে। কারণ দেখো ধুয়ে নেওয়ার পরে কাটতে হবে, কারণ যদি আমরা ধোয়ার আগে কেটে নিই তাহলে কিন্তু এই যে জীবাণুগুলো অবশ্যই কিন্তু সবজির সঙ্গে মিশে যেতে পারে, তখন সেগুলো ধুইলে অনেক সময় নাও যেতে পারে, তাহলে আগে কিন্তু আমাদের ভালো করে ধুয়ে নিতে হবে। ওকে, চলো নেক্সট দেখো 71 নম্বর প্রশ্ন কি বলেছে, এয়ার বিষয়ে অর্থাৎ বাতাসের বিষয়ে শেখানোর সময় একটি ইবিএস শিক্ষক প্রদর্শন করতে চেয়েছিলেন যে বাতাসের ওজন আছে এবং স্থান দখল করে। তার সহকর্মী তাকে এই উদ্দেশ্যে নিম্নলিখিত 4টি ভিন্ন ক্রিয়াকলাপের পরামর্শ দিয়েছেন। দেখো ক এটি খালি উল্টানো বিকর রাখুন, জলপৃষ্ঠ এটি নিচে টিপে শুরু করুন, খড় দিয়ে রস চুষে নিন, একটি বেলুনে বাতাস ফুঁ দিন, দুটি স্ফীত বেলুন একটি রডের সাথে বেঁধে দিন, ভারসাম্য স্থাপন করুন, তারপর বেলুনগুলির একটিতে খোঁচা দিন। বলছে উপরের কোন কাজটি কাঙ্ক্ষিত ফলাফলের প্রদর্শনের দিকে নিয়ে যাবে, মানে বাতাস আছে, ওকে বাতাস কিছুটা স্থান দখল করে বা বাতাসের ওজন রয়েছে এটা দেখার জন্য। দেখো বেলুনে বাতাসে ফুঁ দিলে এটা তো কোনোভাবে হবে না। ওকে, ঘরটা দেখো দুটি স্ফীত বেলুন একটি রডের সাথে বেঁধে এবং ভারসাম্য স্থাপন করুন, অর্থাৎ দুটো বেলুন বাঁধলে তাদের যে ওজন আছে সেটা বোঝা যাবে, এটা তো কোনোভাবে হবে না, ঠিক আছে। আর একটা দেখো বলেছে খড় দিয়ে রস চুষে নিন, আর একটি খালি, দেখো উল্টানো বিকারের মাধ্যমে একটা পরীক্ষা আমরা করতে জানি সেটা হতে পারে, আর খড় দিয়ে রস চুষে নিন। দেখো এখানে একটু গোলমাল লাগছে প্রশ্নটা, ঠিকঠাক আমার মনে হচ্ছে না। ওকে, তো চলো এটা বাদ দিয়ে দাও। নেক্সট দেখো 72 নম্বর প্রশ্ন কি বলেছে, একজন বিজ্ঞানের শিক্ষক শোষণ বিষয়টি শেখানোর পরে একটি পরীক্ষা পরিচালনা করেন। তাহলে শোষণ বিষয়টি শেখানোর পরে একটা পরীক্ষা পরিচালনা করেন, লক্ষ্য করেন যে বেশিরভাগ শিক্ষার্থী শ্বাস প্রশ্বাস এবং শ্বাস প্রশ্বাসের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। এই যে কারণ হতে পারে, দেখো শ্বাস প্রশ্বাস এবং শ্বাস প্রশ্বাসের মধ্যে পার্থক্য বুঝতে পারছে না, তিনি যে সম্পর্কিত ধারণাটি কার্যকরভাবে ব্যাখ্যা করতে পারেনি, তিনি তাদের শ্রেণী শিক্ষক ছিলেন, শিক্ষার্থীরা প্রশ্নটি সঠিকভাবে বুঝতে পারেনি, তার ক্লাসে সাধারণত অনেক শৃঙ্খলা ছিল। দেখো শৃঙ্খলা তো কোনো ব্যাপার নয়, শৃঙ্খলা যদি বা থাকে তারা কি বিষয়টা বুঝতে পারবে না, অবশ্যই কিন্তু তিনি যে সম্পর্কে সে ধারণাটি ব্যাখ্যা করেছেন সেই ব্যাখ্যাটি কিন্তু সঠিকভাবে তিনি করতে পারেনি বা সঠিকভাবে তিনি ছাত্রছাত্রীকে বোঝাতে পারেনি। ওকে, তাহলে এখানে সঠিক হবে কোনটা, দেখো 1-এরটা। ওকে, চলো নেক্সট দেখো 73 নম্বর প্রশ্নে কি বলেছে, বালি
একটি মিশ্রণ পৃথক করার জন্য এবং লবণ। আচ্ছা দেখো এখানে বালি এবং লবণের একটি মিশ্রণ রয়েছে, এটা পৃথক করার জন্য প্রক্রিয়া নিম্নলিখিত 4টি ক্রমগুলির মধ্যে কোনটি ব্যবহার করতে হবে। দেখো 4টি ক্রম কি বলেছে, দেখো একেরটা বা এরটা পরিস্রাবন নিষ্কাশন, বাষ্পীভবন অবক্ষেপণ, বাষ্পীভবন অবক্ষেপণ, বর্জ্যকরণ পরিস্রাবন, ডিক্যান্টেশন অবক্ষেপণ, বাষ্পীভবন পরিস্রাবন, অবক্ষেপণ ডিক্যান্টেশন পরিস্রাবন বাষ্পীভবন। এবারে দেখো দেখো ডিক্যান্টেশন কিন্তু এই লবণ এবং বালির যে মিশ্রণ রয়েছে এটা কিন্তু কখনোই এটা করা যাবে না, ওকে, পৃথক করা যাবে না। তাহলে এখানে ডিক্যান্টেশন যেগুলো রয়েছে আমরা বাদ দেবো, দেখো ডিক্যান্টেশনটা বাদ দিলাম, এটাও বাদ দিলাম। এবার দেখো বাষ্পীভবন অবক্ষেপণ বর্জ্যকরণ, দেখো বর্জ্যকরণ পদ্ধতিতে কিন্তু এই বালি এবং লবণের মিশ্রণ কিন্তু কোনোভাবে সেটাকে আমরা পৃথক করতে পারি, তাহলে এটাকে আমরা বাদ দেবো। এবার দেখো পরে রয়েছে পরিস্রাবন নিষ্কাশন, তারপর বাষ্পীভবন অবক্ষেপণ। অবশ্যই দেখো পরিস্রাবন এবং নিষ্কাশনের মধ্যে দিয়ে করতে পারি। তারপরে দেখো বাষ্পীভবন অর্থাৎ বাষ্পীভবনের মধ্যে দিয়ে জলটা উবে যাবে, তারপর হচ্ছে কি অবক্ষেপণটা পড়ে থাকবে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হচ্ছে, একেরটা। ওকে, চলো নেক্সট 74 নম্বর প্রশ্ন কি বলেছে, দেখো রেখার মা ফিটকিরি যোগ করেন যাতে প্রতিদিন পুকুর থেকে তোলা জল বা পানি সংগ্রহ করা হয়। দেখো তাহলে যে রেখার মা কি করছে, যে ফটকিরি প্রতিদিন বা ফিটকিরি পুকুর থেকে তোলা জলে কিন্তু ফিটকিরি দিচ্ছে। তাহলে এর কারণটা কি হচ্ছে, দেখো ভালোকে বিবর্ণ করে, পলল আলো ঝুলে থাকা অমেধ্য শক্ত জলকে নরম জলে পরিবর্তন করে, জলে জীবাণু মেরে ফেলে। দেখো জলে জীবাণু মেরে ফেলে না, আমরা জানি ফিটকিরি যদি আমরা জলের মধ্যে দিই তাহলে জলটা কিন্তু পরিশোধন হয়, অর্থাৎ যে সকল পলল থাকে অর্থাৎ যে সকল পলি পলি ভাব থাকে সেগুলো কি হয় কিন্তু নিচের দিকে পড়ে যায়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে, দেখো পলল আলো ঝুলে থাকা অমেধ্য, অর্থাৎ এই যে পলের মানে পলি পলি বা যে ঘোলাটা যেটা থাকে সেই ঘোলা অংশটা কিন্তু কেটে যায়। আমরা জানি ফটকিরি দিলে সেটা হচ্ছে কি বা ফিটকিরি দিলে সেটা কিন্তু পরিষ্কার হয়ে যায়, জলটা কলের জলের মতন হয়ে যায়, পানীয় জলের মতো হয়ে যায়। ওকে, তো এখানে সঠিক উত্তরটা হবে 2-এরটা। চলো নেক্সট দেখো 75 নম্বর প্রশ্নে কি বলেছে, ভারোত্তোলকদের সাধারণত আরো পেশি এবং শরীরের ভর তৈরি করতে হয়, এর উদ্দেশ্য তাদের এমন একটি খাদ্য গ্রহণ করতে হবে, এই উদ্দেশ্যে তাদের এমন একটি খাদ্য গ্রহণ করতে হবে। দেখো তাহলে তাদের পেশি এবং শরীরের ভর তৈরি করতে কোন খাদ্যটা গ্রহণ করতে হবে বেশি করে, দেখো প্রোটিন, কার্বোহাইড্রেট, চর্বি না ভিটামিন। অবশ্যই দেখো যখন পেশি এবং শরীরের ভর তৈরি করতে হবে তখন কিন্তু তাদেরকে সবসময় প্রোটিনটাকে খেতে হবে, কি প্রোটিন। এখানে সঠিক উত্তর হয়ে গেল প্রোটিন। চলো নেক্সট দেখো 76 নম্বর প্রশ্ন কি বলেছে, কৌশলগুলির মধ্যে কোনটি শিক্ষার্থী দ্বারা নিম্নলিখিত সর্বাধিক সম্পৃক্ত করার জন্য সবচেয়ে কার্যকর হবে খাদ্য শৃঙ্খলের ধারণা, অর্থাৎ খাদ্য শৃঙ্খলের ধারণার ক্ষেত্রে কোনটা নিম্নলিখিতের মধ্যে সর্বাধিক সম্পৃক্ত করার জন্য কার্যকর হবে। দেখো 4টে অপশন কি বলেছে, শিক্ষার্থীদের কাছ থেকে সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে বলুন, ইন্টারনেটে ব্ল্যাকবোর্ডে লেখা বিভিন্ন ফুড চেইনের সমস্ত উদাহরণ কপি করতে বলুন ছাত্রদের, জীবের প্লে কার্ড তৈরি করুন এবং ছাত্র দলগুলিকে তাদের বিভিন্ন খাদ্য শৃঙ্খল চিত্রিত করার ব্যবস্থা করতে বলুন, শিক্ষার্থীদের বিভিন্ন বাসস্থানে কাজ করা সম্ভাব্য খাদ্য শৃঙ্খল অন্বেষণ করতে বলুন। এবার দেখো সবথেকে গুরুত্বপূর্ণ যেটা আমরা জানি যে ছাত্রদেরকে কিন্তু দলে বিভক্ত করতে হয় এবং তাদেরকে সেই দলে ভাগের মধ্যে দিয়ে তাদের প্লে কার্ড যদি আমরা দিই, তাদের হাতে প্লে কার্ড তৈরি করে দিই এবং সেই শৃঙ্খলগুলোকে চিত্রিত করতে বলি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ এই যে খাদ্য শৃঙ্খলের বিষয়টা সবথেকে কার্যকরী হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো 3-এরটা। চলো নেক্সট দেখো 77 নম্বর প্রশ্ন কি বলেছে, অ্যাকুয়ারিয়ামে একটি এয়ার পাম্প রাখা হয়, অ্যাকুয়ারিয়ামে একটি এয়ার পাম্প রাখা হয় কেন, জল এখানে জাল নয় সরি জল পরিষ্কার করার জন্য, জলের গাছগুলিকে আরো কার্বন ডাই অক্সাইড সরবরাহ করে, জলে আরো অক্সিজেন দ্রবীভূত করতে দেয়, অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বৃদ্ধি করে। দেখো অ্যাকুয়ারিয়ামের সৌন্দর্য বৃদ্ধির জন্য কিন্তু ওটা রাখা হয় না, জল পরিষ্কারের জন্যও রাখা হয় না। এবার দেখো জলের গাছগুলির কার্বন ডাই অক্সাইড সরবরাহ করা, আর একটা হচ্ছে জলে আরো অক্সিজেন দ্রবীভূত করতে হয়। দেখো অবশ্যই মাছ থাকে জলের মধ্যে, সেই অক্সিজেন কিন্তু দ্রবীভূত করতে হয়। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল 3-এরটা, জলে কিন্তু আরো অক্সিজেন দ্রবীভূত করতে হয়। ওকে, চলো নেক্সট দেখো 78 নম্বর প্রশ্নে কি বলেছে, অঞ্জলির বন্ধু দাঁতের ক্ষয় এড়াতে
নিম্নলিখিত 4টি উপায়ের পরামর্শ দিয়েছেন। তাহলে অঞ্জলির বন্ধু তাদের দাঁতের ক্ষয় এড়াতে নিম্নলিখিত 4টি উপায়ের পরামর্শ দিয়েছেন। কি কি দেখো, দিনে 2 বার ব্রাশ করতে হবে, এনামেল ক্ষয় এড়াতে ধনুর্বন্ধনী পড়ুন, আর একটা বলছে মিষ্টি, চকলেট এবং কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলুন, প্রতিবার খাওয়ার পর মুখ ধুয়ে ফেলুন। দেখো অঞ্জলির উপরোক্ত উপায়গুলির মধ্যে কোনটি অনুসরণ করা উচিত? দেখো বি, সি এবং ডি, সি, ডি এবং বি, আর ডি, এ এবং বি, আর চারটা হচ্ছে এরটা। দেখো তাহলে অঞ্জলি যেটি বলেছে, অঞ্জলি বলেছে যে দিনে 2 বার ব্রাশ করতে হবে। অঞ্জলি তার দাঁতের ক্ষয় এড়াতে তার বন্ধুর কাছে পরামর্শ নিয়েছে। তাহলে কি বলেছে যে দিনে 2 বার ব্রাশ করতে হবে। তাহলে এটা কিন্তু দিনে 2 বার ব্রাশ করতে হবে, এটা কি সঠিক? দেখো দিনে 2 বার ব্রাশ করলে হবে, না করলেও হবে। অবশ্যই এনামেল ক্ষয় এড়াতে কিন্তু ধনুর্বন্ধনী পড়তে হবে। আর একটা দেখো মিষ্টি, চকলেট ও কার্বোনেটেড পানীয় এড়িয়ে চলতে হবে। আর একটা হচ্ছে প্রতিবার খাবারের পরে অবশ্যই করে মুখ ধুইতে হবে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে? অবশ্যই করে 2-এরটা। ওকে, তাহলে সঠিক উত্তর হয়ে গেল 2-এরটা। চলো নেক্সট দেখো 80 নম্বর প্রশ্ন কি বলেছে, নিচের কোন জোড়া জীবন প্রক্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয়ই ঘটে? দেখো বৃদ্ধি এবং খাদ্য তৈরি, প্রজনন এবং খাদ্য তৈরি, প্রজনন এবং অঙ্কুরোদ্গম, বৃদ্ধি এবং প্রজনন। দেখো নিচের কোন জোড়া জীবন প্রক্রিয়া উদ্ভিদ এবং প্রাণী উভয়ই ঘটে? দেখো খাদ্য তৈরি কিন্তু গাছ করতে পারে, আমরা কিন্তু মানুষ বা প্রাণীরা কিন্তু করতে পারি না। তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দিলাম। আর একটা দেখো প্রজনন, অঙ্কুরোদ্গম কিন্তু উদ্ভিদের হয়। ওকে, আর একটা দেখো বৃদ্ধি এবং প্রজনন, অবশ্যই করে বৃদ্ধি এবং প্রজনন কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর উভয়ের ঘটে থাকে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 4-এরটা। ওকে, চলো নেক্সট দেখো 81 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের কোন গোষ্ঠীর মধ্যে শব্দগুলি নিবিড়ভাবে সম্পর্কিত? তাহলে কোন শব্দগুলি নিবিড়ভাবে সম্পর্কিত দেখে নেব আমরা। দেখো মশা, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, আয়রন ম্যালেরিয়া, অ্যানিমিয়া রক্ত, আয়রন হিমোগ্লোবিন, অ্যানিমিয়া আমলা, মশা ডেঙ্গু, আয়রন গুড়। এবারে দেখো মশা, ম্যালেরিয়া, অ্যানিমিয়া, আয়রন, এটা কিন্তু মিলছে না। মশার সঙ্গে ম্যালেরিয়া কিন্তু অ্যানিমিয়ার সঙ্গে আয়রনটা এখানে যাচ্ছে না। ওকে, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেব। তারপরে দেখো আয়রন, ম্যালেরিয়া, আয়রনের সঙ্গে ম্যালেরিয়া, অ্যানিমিয়া রক্ত, অ্যানিমিয়া রক্তপ্লতা, এটা কিন্তু ঠিক আছে, কিন্তু আয়রনের সঙ্গে ম্যালেরিয়াটা এখানে হচ্ছে না। ওকে, আর একটা দেখো আয়রন হিমোগ্লোবিন, অবশ্যই আয়রন আর হিমোগ্লোবিনের সঙ্গে যাচ্ছে। আর অ্যানিমিয়া আমলা, অ্যানিমিয়া বা রক্তপ্লতার জন্য কিন্তু আমলা অবশ্যই খাওয়া প্রয়োজন। ওকে, তাহলে এখানে দেখো এইটা কিন্তু মিলে যাচ্ছে। তারপরে দেখো মশা, ডেঙ্গু, আয়রন গুড়, দেখো এটা কিন্তু কোনোভাবে হচ্ছে না। তাহলে এখানে সঠিকটা হয়ে যাচ্ছে কি 3-এরটা। চলো নেক্সট দেখো 82 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি মাছ মারা যায় যখন এটি একটি অ্যাকোয়ারিয়ামে রাখা হয়। দেখো পূর্বে সেদ্ধ জল দিয়ে ভরা কিন্তু ঘরের তাপমাত্রা ঠান্ডা করা হয়। এটি ঘটে কারণ অ্যাকোয়ারিয়ামের জল, দেখো এগুলো কিন্তু একটু ইংরেজি থেকে বাংলা করা হয়েছে, তাহলে অবশ্যই করে তোমাদের একটু সমস্যা হতে পারে, একটু বুঝে নিতে হবে তোমাদেরকে। তাহলে দেখো পূর্বে সেদ্ধ জল দিয়ে ভরা হয়, তারপরে ঘরের তাপমাত্রা ঠান্ডা করা হয়, এর কারণটা কি? দেখো অ্যাকোয়ারিয়ামে এই জলটা এইভাবে রাখা হয়, কারণটা মাছ দ্বারা সাঁতার কাটার অনুপযুক্ত, অক্সিজেন হ্রাস পায়, মাছের দ্বারা পান করার অযোগ্য, খনিজ পদার্থের ক্ষয়। দেখো এইরকম কিন্তু সিদ্ধ করে নিয়ে, জল সিদ্ধ করে নিয়ে তারপরে ঘরের তাপমাত্রা ঠান্ডা করার কারণ হচ্ছে কি খনিজ পদার্থ কিন্তু ক্ষয় করে দেওয়া হয়। ওকে, খনিজ পদার্থগুলিকে ক্ষয় করে দেওয়া হয়। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 4-এরটা। নেক্সট বলেছে নিচের কোনটি চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্যগুলিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? তাহলে দেখো নিচের কোনটি চাঁদের পৃষ্ঠের বৈশিষ্ট্যগুলিকে সর্বোত্তমভাবে বর্ণনা করে? দেখো বাতাস নেই, মাধ্যাকর্ষণ নেই, মোশন পৃষ্ঠ। দেখো বাতাস নেই, মাধ্যাকর্ষণ নেই, মোশন পৃষ্ঠ বলেছে, কিন্তু মোশন হয় না চাঁদের, তাহলে এটাকে এলিমিনেট করে দেবো। তারপরে দেখো জল নেই, যথেষ্ট বাতাস, কিন্তু বাতাস অবশ্যই করে নেই, তাহলে এটাকে আমরা এলিমিনেট করে দেবো। দেখো জল নেই, গভীর গর্ত, উঁচু পাহাড়, বাতাস নেই, অভিকর্ষ নেই, জল নেই। দেখো জল নেই, গভীর গর্ত অবশ্যই রয়েছে, উঁচু পাহাড়ও রয়েছে, তাহলে এখানে সঠিক হয়ে যাচ্ছে কি দেখো 3-এরটা। চলো নেক্সট 84 নম্বর প্রশ্ন কি বলেছে, আরতি নিম্নলিখিত সতর্কতা লক্ষ্য করেছেন,
একটি পোস্টার একটি রোগ বিস্তার প্রতিরোধ সম্পর্কিত। তাহলে একটা পোস্টার রোগ প্রতিরোধ সম্পর্কিত নিম্নলিখিত সতর্কতাগুলি লক্ষ্য করেছেন। এর পোস্টারে কি কি আছে দেখো, আপনার চারপাশে জল জমা হতে দেবে না, পানির পাত্র বা জলের পাত্র, কুলার এবং ট্যাঙ্ক পরিষ্কার রাখুন, কোথাও জল জমে থাকলে তেল স্প্রে করুন, নিজেকে রক্ষা করতে নেট ব্যবহার করুন। এবার পোস্টারটির উদ্দেশ্য কি দেখো, ডেঙ্গু, জাপানি এনকেফালাইটিস, স্মল পক্স, ম্যালেরিয়া, ডেঙ্গু, আই ফ্লু, টাইফয়েড, কলেরা। দেখো টাইফয়েড কলেরা নয়, যেহেতু চারিদিকে জল জমা হতে বারণ করেছে এবং ট্যাঙ্কগুলি পরিষ্কার রাখতে বলেছে, কোথাও জল জমে থাকলে তেল স্প্রে করুন অর্থাৎ মশাকে মেরে দিতে বলেছে, আর নেট ব্যবহার করতে বলেছে। তাহলে এখানে অবশ্যই করে আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গু এবং জাপানি এনকেফালাইটিসের হাত থেকে কিন্তু রক্ষা পাওয়ার জন্য এটা করা হয়েছে। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো এরটা। ওকে, চলো নেক্সট দেখো 85 নম্বর প্রশ্নে কি বলেছে, প্রাণী জগৎ এর বিস্তার সম্পর্কে সচেতনতা তৈরি করা, সমৃদ্ধ উদ্ভিদ এবং প্রাণী জগৎ সম্পর্কে শেখানোর পরে ভারতীয় প্রাথমিক ক্লাসের ছাত্রছাত্রীদের স্কুলের পাশে জাতীয় উদ্যান রণথম্বরে নিয়ে যাওয়া হয়, এটা ছাত্রদের সাহায্য করবে। দেখো অবশ্যই করে তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করোনি, তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, নাহলে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো অবশ্যই মিস করে যেতে পারো। এবং যদি ভালো লাগে একটু প্রত্যেকে লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। আর যদি কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। ওকে, তো দেখো কি বলেছে, যে প্রাণী জগতের বিস্তার সম্পর্কে কিন্তু সচেতনতা তৈরি করা আর সমৃদ্ধ উদ্ভিদ এবং প্রাণী সম্পর্কে শেখানোর পরে ভারতের প্রাথমিক ক্লাসের ছাত্রছাত্রীদের স্কুলের পাশে জাতীয় উদ্যান রয়েছে, সেই জাতীয় উদ্যানে কি হচ্ছে রণথম্বরে নিয়ে যাওয়া অর্থাৎ ঘুরতে নিয়ে যাওয়া হয়। এটা ছাত্রদের সাহায্য করে। এটা কি সাহায্য করবে দেখো, ছাত্রদেরকে প্রকৃতির প্রতি শ্রদ্ধা গড়ে তুলুন, শ্রেণীকক্ষে শিক্ষাকে বাস্তব জীবনের পরিস্থিতিতে সহ সম্পর্কিত করুন, পরিবেশ সুরক্ষার জন্য দক্ষতা বিকাশ করুন, বাইরের বন্ধুদের সাথে মজা এবং উপভোগ করুন। দেখো অবশ্যই তোমরা বুঝতে পারছো যে এর কারণ হচ্ছে কি না, বাস্তব জীবনের পরিস্থিতি কিন্তু একটা সম্পর্কিত করে তুলতে হবে অবশ্যই করে শিক্ষার্থীদের। তাহলে সঠিক উত্তর হয়ে গেল দুইয়েরটা। চলো নেক্সট দেখো 86 নম্বর প্রশ্ন কি বলেছে, ক্লাসে পুষ্টি বিষয়কে আরো কার্যকরভাবে উপস্থাপন করার জন্য একজন শিক্ষককে, তাহলে পুষ্টি বিষয়কে আরো ভালোভাবে কার্যকর করতে হবে। তার জন্য একজন শিক্ষক কি করবে দেখো, চারটে অপশনের মধ্যে মানুষের দাঁতের মডেল দেখাতে হবে, শিক্ষার্থীদের তাদের টিফিন বক্স খুলতে এবং বিষয়বস্তু দেখতে বলতে হবে, তারপরে শিক্ষকের ব্যাখ্যা করতে হবে, পুষ্টিতে সমৃদ্ধ বিভিন্ন খাবারের উদাহরণ দাও, ব্ল্যাকবোর্ডে পরিপাকতন্ত্রের চিত্র আঁকো। দেখো যখন এই পুষ্টি সম্পর্কিত অবশ্যই বলবে, তখন কিন্তু আমরা এই শিক্ষার্থীদের মধ্যে দিয়ে কিছু বিষয় কিন্তু নিয়ে কিন্তু তাদেরকে আকর্ষণীয় করে তুলতে পারি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কি হবে দেখো দুইয়েরটা। ওকে, দেখো শিক্ষার্থীদের কিন্তু টিফিন বক্স খুলতে হবে এবং বিষয়বস্তু দেখতে বলতে হবে, তারপরে কিন্তু তাদের এই খাবারগুলো দেখে কিন্তু শিক্ষার্থী পুষ্টি সম্পর্কে ব্যাখ্যা করবেন। ওকে, তাহলে সঠিক উত্তর হলো দুইয়েরটা। চলে নেক্সট 87 নম্বর প্রশ্নে কি বলেছে দেখো, জড়িত অন্বেষণ, ব্যাখ্যা, বিস্তারিত এবং বিজ্ঞানের কার্যকর শিক্ষার ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ ইএস মূল্যায়ন করুন। দেখো অঙ্কুরোদ্গমের জন্য প্রয়োজনীয় শর্ত, ধারণার সাথে সম্পর্কিত শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা প্রদানের জন্য একজন বিজ্ঞান শিক্ষক তাদের নিম্নলিখিত কার্যক্রমগুলিকে করতে বলেন। দেখো বীজ সারা রাত ভিজিয়ে রাখুন, একটি ভেজা সুতির কাপড়ে রাখুন, 2 দিন পর বীজ পর্যবেক্ষণ করুন, পরিবর্তন রেকর্ড করুন, বইটি পড়ুন এবং প্রদত্ত ওয়ার্কশিট চেষ্টা করুন। উপরের প্রদত্ত 5টি ইএস এর মধ্যে কোনটি শিক্ষক প্রদত্ত উপরোক্ত কর্মকাণ্ডের আওতাভুক্ত হচ্ছে না? দেখো এই যে জড়িত, অন্বেষণ, ব্যাখ্যা, বিস্তারিত এবং বিজ্ঞানের কার্যকর, এই যে 5টা ইএস রয়েছে, এই 5টা ইএস এর মধ্যে এই যে কর্মকাণ্ডগুলি রয়েছে, এই কর্মকাণ্ড কোনটা ক্ষেত্রে পড়ছে? দেখো 5টা কি কি দিয়েছে, নিযুক্ত এবং মূল্যায়ন, ব্যাখ্যা করুন এবং বিস্তারিত করুন, অন্বেষণ, মূল্যায়ন, নিযুক্ত, অন্বেষণ। দেখো বলেছে কি বলেছে দেখো, সারা রাত ভিজিয়ে রাখতে বলেছে, ভেজা সুতির কাপড়ে রাখতে বলেছে, তারপরে 2 দিন পর্যবেক্ষণ করতে বলেছে। তাহলে আমরা অবশ্যই কিন্তু অন্বেষণ বিষয়টা কিন্তু এখানে থাকবে, পরিবর্তন রেকর্ড করতে বলেছে, আর বইটি পূর্ণ আর ওয়ার্কশিট চেষ্টা করতে বলেছে। দেখো অবশ্যই নিযুক্ত মানে সক্রিয়তা একটা জায়গা রয়েছে, যেহেতু শিক্ষার্থী কাজটা করবে তাহলে এটা কিন্তু সঠিক রয়েছে। অন্বেষণ অবশ্যই রয়েছে, আর মূল্যায়ন অবশ্যই করতে বলেছে, আর নিযুক্ত, অন্বেষণ। কিন্তু দেখো ব্যাখ্যা করুন আর বিস্তারিত করুন, এখানে কিন্তু ব্যাখ্যা করার কথা কোনো রকম ভাবে কিছুই বলেনি। তাহলে এখানে সঠিক উত্তর হবে কি, যেটা আওতাভুক্ত হচ্ছে না সেটা হচ্ছে ব্যাখ্যা করুন এবং বিস্তারিত করুন। চলো নেক্সট দেখো 88 নম্বর কি বলেছে, পেট্রোলিয়াম এবং কয়লার ক্ষয় বিষয়টি মাল্টিমিডিয়া ক্যাপসুল ব্যবহার করে একটি শ্রেণীর এ বিভাগকে শেখানো হয়েছিল।
অন্য বিভাগটি গ্রিন বোর্ডে আঁকা চিত্রের মাধ্যমে শেখানো হয়েছিল। পরে দেখা গেল এ বিভাগের শিক্ষার্থীরা বিষয়টি আরো ভালোভাবে বুঝতে পেরেছে। এই যে কারণে হতে পারে, দেখো তাহলে একটা বিষয় পেট্রোলিয়াম কয়লার ক্ষয় নিয়ে কিন্তু একটা মাল্টিমিডিয়া ক্যাপসুলে ব্যবহার করে এ শ্রেণীকে দেখানো হয়েছিল, আর অন্য শ্রেণীতে গ্রিন বোর্ডে একে দেখানো হয়েছিল। এ শ্রেণীর ছাত্ররা কিন্তু ভালোভাবে বুঝতে পেরেছে। এর কারণটা কি দেখো, গ্রিন বোর্ড একটি ভালো চাক্ষুষ সহায়তা নয়, একাধিক পদ্ধতি দৈনন্দিন জীবনের পরিস্থিতির কাছাকাছি, মাল্টিমিডিয়া এইড এর ব্যবহার তুলনামূলকভাবে বেশি লাভজনক, অডিও ভিজুয়াল এইডগুলি ভালো ধরে রাখার জন্য সমস্ত ইন্দ্রিয়কে নিযুক্ত করে। অবশ্যই দেখো এই যে অডিও ভিজুয়াল অর্থাৎ মাল্টিমিডিয়া যখন দেখানো হচ্ছে তখন কিন্তু অবশ্যই অডিও ভিজুয়াল জায়গায় তো চলে যাচ্ছে, তখন সেই অডিও ভিজুয়াল অর্থাৎ দেখা যাচ্ছে এবং শোনাও যাচ্ছে, সেক্ষেত্রে ইন্দ্রিয়গুলো আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলো কিন্তু এগুলো ভালোভাবে ধরে রাখতে পারে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল দেখো 4-এরটা। চলো নেক্সট দেখো 89 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ক্লাসে গড়ে 4 জন ছাত্র আছে, নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি তাদের অন্যান্য শিক্ষার্থীদের সাথে সমভাবে আনতে সবচেয়ে কার্যকর হবে। তাহলে একটি ক্লাসে গড়ে 4 জন ছাত্র আছে, নিম্নলিখিত কৌশলগুলির মধ্যে কোনটি তাদের অন্যান্য শিক্ষার্থীদের সাথে সমভাবে আনতে সবচেয়ে কার্যকরী হবে। দেখো তাদেরকে সামনের সারিতে বসিয়ে প্রতিনিয়ত তাদের কাজ তদারকি করুন, আগের শেখার দুর্বল ক্ষেত্রগুলি চিহ্নিত করুন, সেই অনুযায়ী প্রতিকারমূলক ব্যবস্থা প্রদান করুন, তারা যেন নিয়মিত স্কুলে উপস্থিত হয় তা নিশ্চিত করুন, তাদের বাড়িতে করার জন্য অতিরিক্ত অ্যাসাইনমেন্ট দিন। দেখো বাড়িতে করার জন্য অতিরিক্ত অ্যাসাইনমেন্ট দিলে কোনোভাবেই হবে না, এটাকে আমরা এলিমিনেট করে দেবো, কারণ তাদের অ্যাসাইনমেন্ট দিলাম তারা করলো কি করতে পারলো না সে বিষয়টা কিন্তু সেখানে সঠিকভাবে হবে না, ওকে, গ্রহণযোগ্য হতে পারে না, কারণ তারা সেগুলো অন্য কেউ করে দিতে পারে বা তারা নাও করে আনতে পারে। দেখো তারা যেন নিয়মিত স্কুলে উপস্থিত হয়, দেখো স্কুলে কেবলমাত্র প্রতিনিয়ত উপস্থিত হলে তারা সমানভাবে শিখবে সেরকম কিছু আমরা বলতে পারি না। তারপরে দেখো আগের শেখার দুর্বল ক্ষেত্রগুলি চিহ্নিত করুন এবং সেই অনুযায়ী প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করুন। অবশ্যই দেখো তাদেরকে কিন্তু যে আগের তাদের কোথায় দুর্বল রয়েছে সেটাকে চিহ্নিত করতে হবে এবং সেই অনুযায়ী প্রতিকারমূলক ব্যবস্থা কিন্তু অবশ্যই করতে হবে। তাহলে এখানে সঠিক উত্তর হয়ে গেল 2-এরটা। তারপরে দেখো 90 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি সুষম প্রশ্নপত্র তৈরির জন্য নিচের ধাপগুলোর কোনটি সঠিক উপায়। তাহলে একটা সুষম প্রশ্নপত্র তৈরি করতে গেলে তার কোনটি কিভাবে বা কোন ক্রম অনুযায়ী করা দরকার। দেখো 4টে অপশন রয়েছে, একটি নকশা প্রস্তুত করা, একটি ব্লুপ্রিন্ট প্রস্তুত করা, তারপর প্রশ্ন লেখা এবং সম্পাদনা করা, তারপর মার্কিং স্কিম লেখা। এবারে দেখো নকশা প্রস্তুত করা, প্রশ্ন লেখা, মার্কিং স্কিম প্রস্তুত করা, ব্লুপ্রিন্টের সাথে মিলে যাওয়া, তারপর দেখো প্রশ্ন লেখা, সম্পাদনা, মিল নকশা সহ, ব্লুপ্রিন্ট প্রস্তুত করা, চিহ্নিতকরণ, স্কিম লেখা। তারপরে দেখো প্রশ্ন লেখা, ব্লুপ্রিন্ট প্রস্তুত করা, নকশার সাথে মিল করা, মার্কিং স্কিম লেখা। দেখো একটা সুষম প্রশ্ন তৈরি করতে গেলে প্রথমে একটা নকশা প্রস্তুত করতে হবে এবং নকশার পরিপ্রেক্ষিতে কিন্তু একটা ব্লুপ্রিন্ট নির্মাণ করতে হবে, তারপর সেই প্রশ্নগুলোকে লিখতে হবে এবং তারপর কি করতে হবে সেগুলোকে সম্পাদনা করতে হবে, আর শেষে কিন্তু আমাদেরকে মার্কিং স্কিম লেখা যেটা রয়েছে সেটাকে করতে হবে, ওকে। তাহলে এখানে সঠিক উত্তরটি কি হবে, দেখো এরটা একদম সঠিক হয়ে যাচ্ছে, একটি নকশা প্রস্তুত করতে হবে, তারপর একটি ব্লুপ্রিন্ট প্রস্তুত করতে হবে, প্রশ্ন লেখা, সম্পাদনা করা, তারপর কি হচ্ছে মার্কিং স্কিম লেখা। তাহলে সঠিক উত্তরটি হয়ে গেল দেখো এরটা, ওকে। তো বন্ধুরা দেখো গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন নিয়ে আলোচনা করলাম আজকের সিটেট 2012 জানুয়ারি যে সকল প্রশ্নগুলো ছিল সেই সকল প্রশ্নগুলি নিয়ে আলোচনা করলাম। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই ভালো লেগেছে, তোমাদের খুবই হেল্পফুল হবে। অবশ্যই তোমরা পরীক্ষা দেওয়ার আগে কিন্তু অবশ্যই একবার দেখে যাও। তো বন্ধুরা যদি ভালো লাগে প্রত্যেকে একটু লাইক করে দাও, সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও। তোমরা যারা আমার চ্যানেল নতুন এখনো সাবস্ক্রাইব করে নাও তোমরা চটপট করে সাবস্ক্রাইব করে নাও, ওকে। তো প্রত্যেককে ভিডিওটি দেখার জন্য অবশ্যই করে ধন্যবাদ জানাই। আবার দেখা হবে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা পড়তে থাকো, ভালো থাকো, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।